আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ খবর। সরকার 2024-এর 1 জানুয়ারি থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ আরও 5 বছরের জন্য বৃদ্ধি করেছে। মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে ড্রোন দেওয়ার বিষয়ে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী আগামীকাল দেশব্যাপী চলতি বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা প্রাপকদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলবেন। 51,000 নতুন চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন তিনি। 119 আসনের তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে আগামীকাল ভোট নেওয়া হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সুনিশ্চিত করতে যাবতীয় বন্দোবস্ত গ্রহণ করা হয়েছে। পশ্চিমবঙ্গে সিএএ লাগু হবে বলেই স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট কেন্দ্র ও মণিপুর সরকারের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছে। প্রাক্তন ক্রিকেট অধিনায়ক রাহুল দ্রাবিড়কে বিসিসিআই ফের প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে। আসছি বিস্তারিত খবরে। সরকার 2024-এর 1 জানুয়ারি থেকে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা PMGKAY এর মেয়াদ আরও 5 বছরের জন্য বৃদ্ধি করেছে। এই প্রকল্পের অধীনে দেশে 81 কোটির বেশি গরিব মানুষকে প্রতি মাসে বিনামূল্যে 5 কেজি করে খাদ্যশস্য সরবরাহ করা হয়। নতুন দিল্লিতে আজ তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর সাংবাদিকদের বলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। इस योजना को 1 जनवरी 2024 से अगले 5 वर्षों के लिए बढ़ा दिया जाएगा। जहां एक और प्रति व्यक्ति 5 किलो है गरीब व्यक्ति के लिए, वहीं पर अंत्योदय के परिवारों के लिए प्रति परिवार 35 किलो प्रति माह, और ये लगभग इससे 81 करोड़ लाभार्थी होंगे। कुल मिलाकर अगले 5 वर्षों में 11,80,000 करोड़ रुपए का खर्च भारत सरकार करेगी। মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে ড্রোন দেওয়ার বিষয়ে ছাড়পত্র দিয়েছে মন্ত্রিসভা। শ্রী ঠাকুর জানান, চাষাবাদের জন্য কৃষকদের ভাড়া দিতে 15,000 মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে ড্রোন দেওয়া হবে। देश भर में लगभग 89,000 विलेज ऑर्गेनाइजेशन है और 31,000 के लगभग क्लस्टर लेवल फेडरेशंस हैं। इसमें से 15,000 स्वयं सहायता समूह का चयन किया जाएगा जो ड्रोन जिनको उपलब्ध करवाए जाएंगे। मार्च 2024 तक 500 ड्रोन जो है वो ये जो अग्रणी उर्वरक कंपनी हमारी है वो अपने संसाधनों से उनको उपलब्ध कराएगी, और अगले 2 वर्षों में 14,500 ड्रोन केंद्रीय सहायता से उपलब्ध करवाए जाएंगे। इस योजना पर मार्च 2026 तक 1,261 करोड़ रुपया खर्च किया जाएगा। মন্ত্রিসভার ষোড়শ অর্থ কমিশনের প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে বলে মন্ত্রী জানান। কেন্দ্রীয় মন্ত্রিসভা যৌন হেনস্থা, ধর্ষণ, লিঙ্গভিত্তিক হিংসা ও পক্সো আইনের আওতায় বিচারাধীন মামলাগুলি দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত FTSCর মেয়াদ আরও 3 বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। 2026 সালের 31 মার্চ পর্যন্ত এই মেয়াদ বাড়ল। এজন্য ব্যয় হওয়া 1952 কোটি টাকা নির্ভয়া তহবিল থেকে মেটানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দেশব্যাপী চলতি বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা প্রাপকদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলবেন। সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা নির্দিষ্ট সময়ের মধ্যে উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই যাত্রার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে শ্রী মোদী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্রেরও সূচনা করবেন। এর অধীনে নির্বাচিত মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন দেওয়া হবে। আগামী 3 বছরে মোট 15,000 ড্রোন দেওয়া হবে। এজন্য মহিলাদের উপযুক্ত প্রশিক্ষণেরও বন্দোবস্ত রয়েছে। এছাড়াও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেওঘর এইমসে দেশের 10,000তম জনঔষধি কেন্দ্রটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এ ধরনের কেন্দ্রের সংখ্যা 10 থেকে 25,000-এ নিয়ে যাওয়ার কর্মসূচির সূচনা করবেন শ্রী মোদী। প্রধানমন্ত্রী আগামীকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে 51,000 নতুন চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এই উপলক্ষে শ্রী মোদী তাদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। দেশের 37টি জায়গায় এই রোজগার মেলা অনুষ্ঠিত হবে। 119 আসনের তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে আগামীকাল ভোট নেওয়া হবে। সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন সুনিশ্চিত করতে যাবতীয় বন্দোবস্ত গ্রহণ করা হয়েছে। সকাল 7টা থেকে ভোট শুরু হবে, চলবে সন্ধে 6টা পর্যন্ত। 35,655টি ভোট কেন্দ্রে 3,26 লক্ষের বেশি ভোটদাতা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে 12,000-এর অধিক ভোট কেন্দ্রকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। ভোটকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মহারাষ্ট্র, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের সঙ্গে লাগোয়া সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। রাজ্য পুলিশের পাশাপাশি মোতায়েন রয়েছে 375 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। প্রতিদ্বন্দ্বিতা করছেন 2,290 জন প্রার্থী। রাজ্যে ত্রিমুখী লড়াই হচ্ছে মূলত BRS, কংগ্রেস এবং বিজেপির মধ্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরাখণ্ডের সিলকিয়ারা টানেলে আটকে পড়া 41 জনকে উদ্ধারের জন্য 17 দিন ধরে চলা অভিযানের ভূয়সী প্রশংসা করেছেন। গত রাতে এই সফল অভিযান শেষ হওয়ার পরই প্রধানমন্ত্রী টেলিফোনে উদ্ধার হওয়া কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ খবর নেন।
শ্রী মোদী জানান, উদ্ধার কাজে যুক্ত প্রত্যেকে তাদের সাহস এবং ধৈর্যের মাধ্যমে মানবতা ও দলগতভাবে কাজ করার এক অনন্য নিদর্শন তৈরি করেছেন। তাদের অক্লান্ত পরিশ্রম প্রত্যেককে অনুপ্রাণিত করবে। बधाई देता हूँ, इतने संकट के बाद भी निकल पाए और मेरे लिए तो बहुत ही खुशी की बात है। मैं शब्दों में वर्णन भी नहीं कर सकता हूँ, वरना कुछ भी बुरा हो जाता तो शायद मन को इतनी कैसे संभाल पाते कहना कठिन था। सब कुशल आप लोग आए हैं और 16-17 दिन समय कम नहीं होता है। बहुत बड़ी हिम्मत दिखाई और एक दूसरे का हौसला बनाए रखा, ये सबसे बड़ी बात है। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আজ চিনি আলী সাউর কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রত্যেককে 1 লক্ষ টাকার অর্থ সহায়তাও প্রদান করেন তিনি। হাসপাতালের বাইরে অপেক্ষমান পরিবারের সদস্যদের সঙ্গে শ্রী ধামি কথা বলেছেন। সাংবাদিকদের তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী গোটা অভিযানে লাগাতার নজর রেখেছিলেন। যাবতীয় প্রয়োজনীয় সরঞ্জামের সময় মতো বন্দোবস্ত করার ব্যাপারে প্রধানমন্ত্রীর সহায়তা উদ্ধার কাজে আলাদা শক্তি জুগিয়েছে। এদিকে চিকিৎসা দপ্তর সকলকে আরো ভালোভাবে স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ বায়ুসেনা চিনুক হেলিকপ্টারে করে তাদের ঋষিকেশ এইমস এর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গের সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ চালু হবেই বলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়েছেন। কলকাতার ভিক্টোরিয়া হাউসের সামনে আজ কেন্দ্রীয় প্রকল্পে দুর্নীতি সহ সর্বস্তরের রাজ্যবাসীকে বঞ্চনার প্রতিবাদে বিজেপি আয়োজিত এক সভায় যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংসদে বিরোধিতা করলেও বাংলায় অনুপ্রবেশে মদত দিচ্ছে। जिस राज्य में इतनी घुसपैठ होती हो वहां कभी विकास हो सकता है क्या? और इसीलिए ममता बनर्जी सीएए का विरोध कर रही है, सीएए कर नहीं दे। मगर मैं आज इस सभा में कहकर जाता हूं, ममता दीदी, सीएए देश का कानून है, इसको कोई रोक नहीं सकता और हम सीएए को लागू कर रहेंगे। আজকের সভা থেকে ফের একবার বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে সরব হন শ্রী শাহ। তিনি বলেন, শাসক দলের নেতারা রাজ্যের মানুষের টাকা লুট করছে। প্রধানমন্ত্রী বাংলার মানুষের জন্য অর্থ বরাদ্দ করলেও তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেটের মাধ্যমে সেই অর্থ সাধারণ মানুষের কাছে পৌঁছয় না বলে তার অভিযোগ। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরের দিনে সরকারের বিরুদ্ধে ফের রাজ্যকে বঞ্চনার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে নতুন দিল্লিতে আজ ইউনাইটেড ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট ইউএনএলএফ কেন্দ্র ও মণিপুর সরকারের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছে। মণিপুরের সবথেকে পুরনো সশস্ত্র গোষ্ঠী হল এই ইউএনএলএফ। এই শান্তি চুক্তির ফলে 6 দশকের এক দীর্ঘ সংঘর্ষের অবসান হল। সামাজিক মাধ্যমে শেয়ার করা এক পোস্টে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, এই গোষ্ঠী হিংসা ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফিরে আসতে আগ্রহী। চুক্তির মাধ্যমে দেশের উত্তর পূর্বাঞ্চলে পাকাপাকিভাবে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আরও এক নতুন অধ্যায়ের সংযোজন হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুবাইয়ে বিশ্ব জলবায়ু শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুদিনের সফরে আগামীকাল দুবাই যাচ্ছেন। রাষ্ট্রসংঘের জলবায়ু পরিবর্তন ইউএনএফসিসির রূপরেখা সংক্রান্ত 28তম কনফারেন্স অফ পার্টিস কপের উচ্চ পর্যায়ের এই শীর্ষ সম্মেলন গতকাল শুরু হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহী ইউএই সভাপতিত্বে বৈঠক চলবে আগামী মাসের 12 তারিখ পর্যন্ত। জলবায়ু পরিবর্তন রুখতে কপ গোষ্ঠীভুক্ত দেশগুলি মিলিতভাবে কাজ করে। এর আগে গ্লাসগোতে COP26 এর বৈঠকে জলবায়ু পরিবর্তন এড়াতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 5টি লক্ষ্য বা পঞ্চ অমৃতের কথা বলেছিলেন। সেখানে মিশন লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট বা মিশন লাইফের বিষয়েও উল্লেখ করেন তিনি। নিরাপত্তার প্রশ্নে আমেরিকার উদ্বেগের বিষয়টি খতিয়ে দেখার জন্য সরকার একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, আমেরিকা সংগঠিত অপরাধী, বন্দুকবাজ, সন্ত্রাসবাদীদের সঙ্গে অন্যান্যদের যে অশুভ আঁতাত রয়েছে সে ব্যাপারে বিভিন্ন তথ্য ভারতের কাছে তুলে ধরেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা বিষয়ক দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত কথাবার্তায় ভারত জানিয়েছে যে তারা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। এ ধরনের খবর দেশের নিরাপত্তার স্বার্থে আঘাত করে। তদন্ত কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে সরকার পরবর্তী সময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত রাহুল দ্রাবিড়ের ওপরেই আস্থা রাখল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। রাহুল দ্রাবিড়কে ফের প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে তারা। পাশাপাশি অন্য কোচিং স্টাফদেরও চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের বিশ্বকাপেই দ্রাবিড়ের চুক্তির মেয়াদ শেষ হয়েছে। টুর্নামেন্টের শেষ হওয়ার পর তার মেয়াদ বোর্ডের তরফে আর বাড়ানো হবে কিনা তা নিয়ে জটিলতা তৈরি হয়। এরপর আজ চুক্তির সময়সীমা বাড়ানোর কথা ঘোষণা করে বোর্ড। বিসিসিআই সচিব জয় শাহ সোশ্যাল মিডিয়ায় দ্রাবিড়ের প্রশংসাও করেছেন। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। বিশেষ খবর, দুর্নীতির অভিযোগে জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডলদের দল থেকে সাসপেন্ড করে দেখানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
আজ ধর্মতলার সমাবেশে তিনি বলেন সিএএ বলবৎ করতে নরেন্দ্র মোদী সরকার বদ্ধপরিকর। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপির আজকের সমাবেশ ব্যর্থ। বিরোধীহীন রাজ্য বিধানসভায় পাশ হয়েছে বিধায়কদের বেতন বৃদ্ধি সংশোধনী বিল। মুখ্যমন্ত্রী আবারও বলেছেন সরকারি কর্মচারীদের ডিএ দেওয়াটা বাধ্যতামূলক নয়, ঐচ্ছিক। ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি দণ্ডবিধি এবং সাক্ষ্য আইন সংশোধন করে বিল পাশ করানোর জন্য তাড়াহুড়ো করা ঠিক হবে না বলে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন। নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে জামিন পেয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। প্রধানমন্ত্রী আগামীকাল বিকশিত ভারত সংকল্প যাত্রার কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা প্রাপকদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলবেন। আসছি বিস্তারিত খবরে। ধর্মতলায় বঞ্চিতদের নিয়ে বিজেপির সমাবেশ থেকেই কার্যত আগামী লোকসভা নির্বাচনে প্রচারের সুর বেঁধে দিলেন দলের প্রবীণ নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, সাহস থাকলে দুর্নীতির দায়ে জেলে বন্দী জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডলদের দল থেকে সাসপেন্ড করে দেখান মমতা। দুর্নীতির প্রশ্নে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করে শ্রী শাহ বলেন, ভাইপোর জেল যাত্রা ঠেকাতে তৃণমূল নেত্রী এখন দুর্গা নাম জপ করছেন। ज्योतिप्रिय मलिक, अनुव्रत मंडल और पार्थ चटर्जी को तृणमूल कांग्रेस से सस्पेंड कर दिखाइए तो बंगाल की जनता मानेगी। वो नहीं कर सकती। हर रोज दुर्गा का स्तवन कर रही है कि तीन कहीं भतीजे का नाम न बता दे, भतीजे का नाम न बता दे। जो खुद मिले हुए हैं वो बंगाल को भ्रष्टाचार से मुक्त नहीं कर सकते हैं। 2026-এ তৃণমূল কংগ্রেস সরকারকে ক্ষমতা থেকে সরানোর পথ প্রশস্ত করতে 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে বিপুল ভোটে জয়ী করার ডাক দেন তিনি। অনুপ্রবেশে তৃণমূল নেত্রী মদত দিচ্ছেন বলে অভিযোগ করে অমিত শাহ আবারও বলেন, সিএএ বলবৎ করতে নরেন্দ্র মোদী সরকার বদ্ধপরিকর। जिस राज्य में इतनी घुसपैठ होती हो वहां कभी विकास हो सकता है क्या? और इसीलिए ममता बनर्जी सीएए का विरोध कर रही है, सीएए कर नहीं दे। मगर मैं आज इस सभा में कह कर जाता हूं, ममता दीदी, सीएए देश का कानून है, इसको कोई रोक नहीं सकता और हम सीएए को लागू कर रहेंगे। অন্যদিকে অমিত শাহ সভাকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র মন্ত্রী শশী পাঁজা আজ এক সাংবাদিক বৈঠকে দাবি করেন, বিজেপির আজকের সমাবেশ ব্যর্থ। আজকে যে র্যালিটা ছিল সেটা একটা ফ্লপ ছিল এবং যে দৃশ্যগুলো আপনারা তুলে ধরেছেন তাতে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে কোনো ভিড় তো দূরের কথা, স্বতঃস্ফূর্ততা ছিল না। যারা মঞ্চের নেতৃত্ব স্লোগান দিচ্ছিলেন সেই স্লোগানের কোনো আর জবাব আসছিল না। দলের আর এক মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, অমিত শাহর বক্তব্যে নতুন কিছুই নেই। দিশাহীন, অন্তঃশ্বাস শূন্য এবং আত্মঘাতী কিছু কথা বলে গিয়েছেন অমিত শাহ। বলছেন অনুপ্রবেশ হয়েছে, যদি অভিযোগ সত্যি হয়ে থাকে আদৌ, তো সীমান্তটা তো রাজ্য পুলিশ পাহারা দেয় না, সীমান্তটা তো অমিত শাহ বিএসএফ পাহারা দেয়। বাংলার বকেয়া নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি। রাজ্যে নির্বাচনের কথা বলছেন, আসছে লোকসভা নির্বাচন, উনি বলছেন 2026-এর কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রাজ্য সফরের দিনে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রাজ্যকে বঞ্চনার অভিযোগ তুলে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে আজ বিধানসভায় তিনি 100 দিনের কাজের টাকা সহ রাজ্যের বকেয়া পাওনা দ্রুত মেটানোর দাবি জানান। পাশাপাশি তৃণমূল কংগ্রেস নেতাদের উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থারও অভিযোগ করেন। এদিকে বিরোধীদের কণ্ঠ রোধ করতে সিবিআই, ইডির মতো এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি বিজেপি বিধায়কদের কটাক্ষ করে তিনি বলেছেন, বিরোধীরা বিধানসভায় থাকেন না, রাজ্য সরকারের ভালো কাজেরও প্রশংসা করেন না। বিরোধী দলের বিধায়কদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, কে কোথায় টাকা রাখছে তার সব হিসেব রাখা হচ্ছে। বিরোধীহীন রাজ্য বিধানসভায় পাশ হল বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত সংশোধনী বিল। আজ সভায় বিলটি উত্থাপন করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, বিধায়কদের বেতন বৃদ্ধি সময়োপযোগী সিদ্ধান্ত। 40,000 টাকা বাড়ানোর পরেও এই রাজ্য এক্ষেত্রে এখনো পিছিয়ে রয়েছে। প্রতি মাসে এ বাবদ রাজ্য
সরকারের অতিরিক্ত 1,18,00,000 টাকা খরচ হবে, তবে জনসাধারণের ওপর কোনো চাপ পড়বে না। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বিলটিকে সমর্থন করে বলেন, দেশের 29টি রাজ্যের মধ্যে 23টি রাজ্যের বিধায়করা এ রাজ্যের বিধায়কদের তুলনায় বেশি বেতন পেয়ে থাকেন। বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে আইএসএফ এর নওশাদ সিদ্দিকী অবসরপ্রাপ্ত বিধায়কদেরও ভাতা বৃদ্ধির দাবি জানান। সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাধ্যতামূলক নয়, তা ঐচ্ছিক বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফের জানিয়ে দিয়েছেন। বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিলের ওপর আলোচনা প্রসঙ্গে আজ তিনি রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার প্রসঙ্গ উত্থাপন করেন। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র এবং রাজ্যের বেতন কাঠামো আলাদা, ছুটির সংখ্যাও এক নয়, তাই দুই সরকারের তুলনা করা ঠিক নয়। রাজ্য সরকারি কর্মচারীদের দাবি মতো মহার্ঘ ভাতা দিতে না পারার জন্য তিনি পূর্বতন বামফ্রন্ট সরকারের বকেয়া ঋণকেই দায়ী করেন। এদিকে মহার্ঘ ভাতা দেওয়া বাধ্যতামূলক নয় বলে মুখ্যমন্ত্রীর মন্তব্যের কড়া সমালোচনা করেছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কোঅর্ডিনেশন কমিটি। সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেছেন, উনি ক্লাবগুলোকে টাকা দিতে পারছেন, অথচ কর্মচারীদের ন্যায্য পাওনা সেটা দিতে কর্মচারীদের বঞ্চিত করছেন। পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকারের শ্রমিক কর্মচারী স্বার্থ বিরোধী যে মানসিকতা, ওনারা এই উক্তির মধ্যে দিয়ে সেটাই প্রমাণিত হয় আরেকবার। আমরা লড়াইয়ের মধ্যে দিয়ে আমাদের হকের দাবি বুঝে নেব। একদিকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তৃণমূল কংগ্রেসের ধর্ণা কর্মসূচি, অন্যদিকে দুর্নীতি ইস্যুতে বিরোধী বিজেপির পাল্টা বিক্ষোভে বিধানসভা চত্বর আজ উত্তপ্ত হয়ে ওঠে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকালের মতো আজও অধিবেশন শেষে তৃণমূল কংগ্রেস বিধায়করা আম্বেদকরের মূর্তির পাদদেশে কালো পোশাক পরে ধর্নায় বসেন। কিছুক্ষণ পর তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও তাতে সামিল হন। তার পরনে ছিল কালো পাড়ের শাড়ি। কয়েক হাত দূরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধানসভার গাড়ি বারান্দায় অবস্থানে বসেন বিজেপি বিধায়করা। দুপক্ষের স্লোগান পাল্টা স্লোগানকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। লালবাজার থেকে বিশাল পুলিশ বাহিনী এনে দুপক্ষের মাঝখানে মোতায়েন করা হয়। যদিও বিকেল 5টার পর মুখ্যমন্ত্রী তৃণমূলের অবস্থান দিনের মতো প্রত্যাহারের কথা ঘোষণা করেন। তার আগে বিজেপির অবস্থান কর্মসূচি বেআইনি বলে দাবি করে অধ্যক্ষের কাছে ব্যবস্থা নেবার আবেদন জানান তিনি। আমাকে অমিত শাহ দেখিয়ে, নরেন্দ্র মোদী দেখিয়ে কোনো লাভ নেই। তৃণমূল কংগ্রেসের টাকায় লুট ডাকাতি করে নিজেরাই দলটার বদনাম করেছে। কিন্তু আমরা একটা পরম্পরা মানি, অন্য কেউ প্রোগ্রাম করলে যদি পারমিশন দেয় তাহলে আমরা কিন্তু সেই প্রোগ্রামে গিয়ে বাধা দিই না। কাজে যারা পাত্তা পায়নি ওখানে, ও হারা হেরেছে, এই হেরো পার্টির দল এখানে এসছে ফেরার দল। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি দণ্ডবিধি এবং সাক্ষ্য আইন সংশোধন করে কেন্দ্রীয় সরকার সংসদে যে 3টি বিল পেশ করতে চলেছে তা নিয়ে তাড়াহুড়ো করা ঠিক হবে না বলে মুখ্যমন্ত্রী মনে করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আজ চিঠি লিখে তিনি বলেছেন, লোকসভা নির্বাচনের আর বেশি দিন বাকি নেই, তাই তড়িঘড়ি সংসদের শীতকালীন অধিবেশনে যেন বিল 3টি পাশ করানোর চেষ্টা না হয়। নির্বাচনের পর নতুন সংসদে এ ব্যাপারে আলোচনা হওয়া উচিত, কারণ প্রস্তাবিত 3টি বিল শুধু ভারতের সামগ্রিক জনজীবনের ওপর প্রভাব ফেলতে পারে। নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ আজ শর্ত সাপেক্ষে তার জামিন মঞ্জুর করেন। গত বছর 15 সেপ্টেম্বর স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় কল্যাণময়কে গ্রেপ্তার করে সিবিআই। এতদিনেও সিবিআই বিচার প্রক্রিয়া শুরু করতে না পারায় প্রশ্ন তুলেছেন ডিভিশন বেঞ্চ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দেশব্যাপী চলতি বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা প্রাপকদের সঙ্গে ভার্চুয়ালি কথা বলবেন। সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা নির্দিষ্ট সময়ের মধ্যে উপভোক্তাদের কাছে পৌঁছে দেওয়াই এই যাত্রার মূল লক্ষ্য। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পিএম মহিলা কিষাণ ড্রোন কেন্দ্রেরও সূচনা করবেন। হুগলির গুড়াব থানার কংসারীপুর মোড়ের কাছে আজ ভোরে লরির ধাক্কায় 4 জনের মৃত্যু হয়েছে। সকলেই পেশায় রাজমিস্ত্রি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মোটর ভ্যানে চেপে কাজে যাওয়ার সময় কংসারীপুর মোড়ের কাছে জাতীয় সড়কে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে ধাক্কা মারে। নদিয়ার শান্তিপুরে ইতিহাস প্রসিদ্ধ ভাঙা রাস আজ অনুষ্ঠিত হচ্ছে। উৎসবের 3য় দিনে এই ভাঙা রাসের শোভাযাত্রায় সুসজ্জিত হাওদায় বসানো হয়েছে রাই রাজাকে। 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে আগামী মাসের 5 তারিখ, চলবে 12 ডিসেম্বর পর্যন্ত। এবারের থিম কান্ট্রি স্পেন। 39টি দেশের 279টি ছবি এবারের উৎসবে প্রদর্শিত হবে। মুম্বাইয়ে আজ বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে বাংলা 193 রানে মধ্যপ্রদেশকে হারিয়ে দিয়েছে।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ বিশেষ অংশ আরেকবার। দুর্নীতির অভিযোগে জেলবন্দী জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডলদের দল থেকে সাসপেন্ড করে দেখানোর জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস প্রধানকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি ধর্মতলায় বিজেপির আজকের সমাবেশ ব্যর্থ। স্থানীয় সংবাদ শেষ হলো।